ক্লাসে আমরা তড়িৎদ্বৈধী বন্ধন বা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। তো সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয় দেখা যাক। এক্ষেত্রে দুটি পরমাণু থাকে, দুটি বিভিন্ন মৌলের পরমাণু হতে পারে বা একই মৌলের পরমাণু হতে পারে। তারা ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে এবং এক বা একাধিক ইলেকট্রন জোড় সমানভাবে ব্যবহার করে যদি যৌগ তৈরি করে, সেই যৌগটাকে আমরা সমযোজী যৌগ বলছি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে নিষ্ক্রিয় গ্যাসের মতো নিকটতম নিষ্ক্রিয় গ্যাস যে থাকবে তার মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের জন্য প্রত্যেক মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড় দান করবে এবং সেই ইলেকট্রন জোড়টাকে উভয় পরমাণুই সমানভাবে ব্যবহার করে যদি যৌগ তৈরি করে, সেই যৌগটাকে আমরা সমযোজী বন্ধন বলছি। এবং সমযোজী যৌগের মধ্যে যে বন্ডটা তৈরি হচ্ছে সেটাই সমযোজী বন্ধন। ধরা যাক এ এবং বি দুটি আলাদা আলাদা মৌলের পরমাণু নিয়েছি। এক্ষেত্রে মনে রাখতে হবে এ ইলেকট্রন এখানে দান করবে, বিও ইলেকট্রন দান করবে। সেটা একটা ইলেকট্রন হতে পারে বা একের বেশি ইলেকট্রনও হতে পারে। এবং সেই আমি যদি মনে করি যে এ একটি ইলেকট্রন এখানে দিল, তাহলে বিও একটি ইলেকট্রন এখানে দিল এবং এই ইলেকট্রনটাকে এরা সমানভাবে ব্যবহার করবে। মানে বি এরও ঠিক যতটা অধিকার থাকবে, এ এরও ঠিক ততটাই অধিকার থাকবে এবং এই ইলেকট্রন জোড়টাকে এরা সমানভাবে ব্যবহার করে যদি যৌগ তৈরি করে, সেই যৌগগুলোকে আমরা সমযোজী যৌগ বলি। এবং এর মধ্যে যে একটা বন্ড তৈরি হবে, সেই বন্ধনটাই হচ্ছে সমযোজী বন্ধন। এখন এই বন্ধন তিন প্রকারের হতে পারে। সমযোজী এক বন্ধন হয়, সমযোজী দ্বিবন্ধন হয় এবং সমযোজী ত্রিবন্ধন হয়। তাহলে এখানে তোমার এক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, আবার ত্রিবন্ধনও হতে পারে। এবার এক বন্ধন কোনগুলো, যেমন ধরো H2Cl2 HCl, এগুলোর মধ্যে সমযোজী এক বন্ধন বর্তমান। মানে আমরা যদি H2 টাকে লিখি তাহলে H বন্ড H, এদের মাঝখানে একটা বন্ড আছে এবং এই একটা বন্ড তৈরি হতে দুটি করে ইলেকট্রন লাগে। যেক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন এখানে দিয়েছে, এই হাইড্রোজেন পরমাণুটা একটি ইলেকট্রন এখানে দিয়েছে এবং সেই ইলেকট্রন জোড়টার প্রতি দুটো H পরমাণুর সমান অধিকার থাকে এবং তারা সমানভাবে ব্যবহার করে এই যৌগটা তৈরি করবে। একইভাবে এই যে HCl যৌগটা আছে, তাহলে H বন্ড Cl, এদের মাঝখানে একটা করে বন্ধন থাকবে। যদি এরকম সিঙ্গেল বন্ড থাকে, তাহলে এই সিঙ্গেল বন্ড থাকলে সেটাকে আমরা এক বন্ধন বলছি। একইভাবে সমযোজী দ্বিবন্ধন হতে পারে। দ্বিবন্ধন মানে ধরো O2 বা C2H4, এটা নাম ইথিলিন, এগুলোর মধ্যে দ্বিবন্ধন বর্তমান। O2 স্ট্রাকচার যদি আমরা ড্র করি তাহলে দেখবো O ডবল বন্ড O, অর্থাৎ এদের মাঝখানে দ্বিবন্ধন আছে। C2H4 এর যদি আমরা স্ট্রাকচার ড্র করি তাহলে দেখবো CH2 ডবল বন্ড CH2 আছে, অর্থাৎ এই কার্বন কার্বন দ্বিবন্ধন বর্তমান। সুতরাং দ্বিবন্ধন হতে পারে, এটা সমযোজী বন্ধন। একইভাবে আবার ত্রিবন্ধনও হতে পারে। ত্রিবন্ধন মানে যেমন ধরো নাইট্রোজেন N2 বা C2H2 অ্যাসিটিলিন, এগুলোর মধ্যে সমযোজী ত্রিবন্ধন বর্তমান। নাইট্রোজেনের স্ট্রাকচার যদি আমরা ড্র করি তাহলে দেখবো N ট্রিপল বন্ড N, এদের মাঝখানে তিনটে বন্ড আছে। তার তিনটে বন্ড মানে 3 দুগুণে 6টা ইলেকট্রন। কারণ একটা বন্ড তৈরি হতে দুটি করে ইলেকট্রন লাগে, তাহলে তিনটে বন্ড মানে মোট 6টা ইলেকট্রন মাঝখানে আছে। এবং 6টা ইলেকট্রনকে এই নাইট্রোজেন পরমাণুর যতটা অধিকার থাকবে, এই নাইট্রোজেন পরমাণুর ঠিক সেম অধিকার থাকবে এবং সেই 6টা ইলেকট্রনকে দুটো পরমাণুই সমানভাবে ব্যবহার করবে। একইভাবে যদি আমরা অ্যাসিটিলিন ড্র করি তাহলে দেখবো CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ দুটি কার্বন পরমাণুর মাঝে ত্রিবন্ধন বর্তমান। তো এরকম ভাবে আমরা সমযোজী এক বন্ধনও পাই, দ্বিবন্ধনও পাই, ত্রিবন্ধনও পাই। এখন দেখে নেওয়া যাক যে কয়েকটি লুইস গঠনের সাহায্যে আমরা কিভাবে সমযোজী বন্ধনকে প্রকাশ করতে পারি। লুইস গঠন আঁকবো। এরপর দেখো লুইস বিন্দু গঠন। কয়েকটি সমযোজী যৌগকে এঁকে দেখাই তারা কিভাবে লুইস বিন্দু গঠনের সাহায্যে তাদের আকৃতি বা জ্যামিতিক গঠনগুলিকে আমরা প্রকাশ করতে পারি। ফার্স্ট, যেমন ধরো হাইড্রোজেনকে আমি ড্র করতে চাই, তাহলে হাইড্রোজেন কিভাবে ড্র করব। এক্ষেত্রে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি লিখি তাহলে দেখবো 1s1, হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন আছে। তাহলে দুটি H পরমাণু, প্রত্যেকেরই একটা করে ইলেকট্রন আছে। এর একটা ইলেকট্রন, এই হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা হাইড্রোজেন পরমাণু মাঝখানে দেয়, এই ইলেকট্রনটা হাইড্রোজেন পরমাণু মাঝখানে দেবে। তাহলে যেহেতু এটা একই মৌলের পরমাণু, সেই কারণে দুজনকে ডট দিয়ে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে যদি দুটি আলাদা আলাদা পরমাণু হয় তাহলে একটিকে ডট দেবো, একটাকে ক্রস দেবো। সুতরাং এ একটি ইলেকট্রন দিল, একটি ইলেকট্রন দিল, সুতরাং এই ইলেকট্রন জোটটা এখন মাঝখানেতে আসবে।
এবং এই দুটি ইলেকট্রন জোড়ের উপর দুটি এইচ পরমাণুর সমান অধিকার থাকবে। দুজনেই সমানভাবে ব্যবহার করলো, ব্যবহার করার পর এদের মাঝখানে একটা বন্ড তৈরি হলো, এইচ বন্ড এইচ, এবং এটাকে আমরা H2 বলছি। সুতরাং এইভাবে হাইড্রোজেন গ্যাস সমযোজী বন্ধন আমরা তৈরি করতে পারি। এরকম ভাবে যদি আমরা আরো কয়েকটি ছবি দেখে নিই, যেমন ধরো 2 নম্বর একটা ওয়াটার H2O, ওয়াটারের মধ্যে সমযোজী বন্ধন বর্তমান। তো কিভাবে করা যাবে? হাইড্রোজেন 1 এর একটি ইলেকট্রন 1s1, আর অক্সিজেন হচ্ছে 8, তাহলে 1s2 2s2 2p4, তাহলে এর বাইরের কক্ষে 4 আর 2 6টা ইলেকট্রন আছে। সুতরাং নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস যদি পেতে চায় তাহলে আরো 2টো ইলেকট্রন প্রয়োজন, তবে সেই নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে, 8টা হয়ে যাবে। এবং এক্ষেত্রে যদি আমরা পিকচার ড্র করি তাহলে দেখবো ওয়াটারের আকৃতি ভি শেপড এবং ভি এর মতো করে লেখা আছে সেই কারণে। তো অক্সিজেনের বাইরে মোট 4 আর 2 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রনকে আমি এইভাবে লিখছি। আর হাইড্রোজেনের বাইরে একটি ইলেকট্রন আছে, সেই একটি ইলেকট্রনকে এইভাবে লেখা হবে। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন একটা ইলেকট্রন দেবে, এই অক্সিজেন একটা ইলেকট্রন দেবে, এই একটা ইলেকট্রন দিল, এই একটা ইলেকট্রন দিল। তাহলে দেওয়ার ফলে কি তৈরি হচ্ছে? এখানে মাঝখানটাতে একটা ডট ক্রস, এখানে একটা ডট ক্রস, আর অক্সিজেনের নিজের কাছে এই দুটো আর এখানে দুটো 4টি ইলেকট্রন থেকে গেল। তাহলে এখানে দুটো, এখানে দুটো, 4টি ইলেকট্রন থেকে যাচ্ছে। এবার যদি দেখি আমরা অক্সিজেনের টোটাল বাইরে কতগুলো ইলেকট্রন হলো, অক্সিজেনের চারপাশে টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেছে। হাইড্রোজেনটার বাইরে 2টো ইলেকট্রন হয়েছে, এই হাইড্রোজেনটার বাইরে 2টো ইলেকট্রন হয়েছে। তাহলে ওয়াটারের স্টেপ হবে এরকম, একটা বন্ড তৈরি হলো এবং অক্সিজেনের বাইরে মোট 2টো 2টো 4টে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে গেল। এগুলোকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যেগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি। সুতরাং এই হলো ওয়াটার। সুতরাং এইভাবে আমরা ওয়াটার অণুর লুইস বিন্দু গঠনের সাহায্যে স্ট্রাকচার ড্র করতে পারি। এরপর আমরা একটা দ্বিবন্ধন অণু এঁকে দেখাই যে দ্বিবন্ধন স্ট্রাকচার কিভাবে তৈরি হতে পারে। যেমন ধরো C2H4, এটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন সমযোজী দ্বিবন্ধন বর্তমান, এবং সেটাকে আমরা কিভাবে ড্র করতে পারি। এক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, কার্বনের 6, তাহলে 1s2 2s2 2p2, তাহলে এর বাইরে কার্বন পরমাণু বাইরে কক্ষপথে 4টি ইলেকট্রন আছে। আর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি লিখি 1s1, তাহলে এর বাইরে কক্ষপথে একটি ইলেকট্রন আছে। সুতরাং কার্বন পরমাণুর নিকটতম নিষ্ক্রিয়তার মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য এর আরো 4টে ইলেকট্রনের প্রয়োজন পড়েছে। এখানে দুটো, এখানে দুটো, মোট 4টে আছে, তাহলে আরো 4টে প্রয়োজন, 4টে হলে তবে 8টা হবে। সুতরাং সেক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে লাভ করতে পারে। এখন যদি আমরা এটাকে স্ট্রাকচার ড্র করে দেখো, কার্বন কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন, এইভাবে আমরা স্ট্রাকচার ড্র করছি। কার্বন পরমাণুর বাইরে কক্ষপথে মোট 4টি ইলেকট্রন আছে। তো 4টি ইলেকট্রনের মধ্যে এই কার্বন পরমাণুটা একটা ইলেকট্রন এখানে দিল, একটা ইলেকট্রন এখানে দিল, আর 2টো ইলেকট্রন এইখানেতে দিচ্ছে। একইভাবে এই কার্বন পরমাণুর টোটাল 4টি ইলেকট্রন আছে, এই 4টি ইলেকট্রনের মধ্যে 2টো ইলেকট্রন এখানে দিল, একটা ইলেকট্রন এখানে দিচ্ছে, আর একটা ইলেকট্রন এখানে দিচ্ছে। একইভাবে হাইড্রোজেন পরমাণুর বাইরে কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে, সেই একটি ক্রস, আমি যদি ক্রস ধরে নিই তাহলে হাইড্রোজেনের ক্রস ইলেকট্রনটা এখানে দিচ্ছে, এই হাইড্রোজেনের ক্রসটা এখানে দিল, এই হাইড্রোজেনের ক্রস এখানে দিল, এই হাইড্রোজেনের ক্রসটা এখানে দিল। তাহলে এই অবস্থায় কি দেখতে পাচ্ছি না, কার্বন এবং কার্বন এদের মাঝখানে মোট 4টি ইলেকট্রন এসেছে। 4টি ইলেকট্রন আসা মানে 2টো বন্ড তৈরি হবে, এবং কার্বন পরমাণুর বহিস্থ কক্ষে টোটাল ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 8টা। এক্ষেত্রে কার্বন পরমাণুর বহিস্থ কক্ষে টোটাল ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 8টা। হাইড্রোজেন পরমাণুর বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 2টো হয়ে গেল, এর বাইরে কক্ষে 2টো, এর বাইরে কক্ষপথে 2টো, এর বাইরে কক্ষপথে 2টো। তাহলে এটাকে যদি আমরা ড্র করি, কি রকম স্ট্রাকচার পাচ্ছি? সি, মাঝখানে 4টি ইলেকট্রন মানে ডবল বন্ড সি, এবং এখানে 2টি করে ইলেকট্রন আছে, মানে তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে সিঙ্গেল বন্ড তৈরি হলো। এটাই হচ্ছে C2H4 ইথিলিন। C2H4 এর স্ট্রাকচার হচ্ছে এইভাবে আমরা দেখাতে পারি। একইভাবে যদি আমরা একটা ত্রিবন্ধন স্ট্রাকচার এঁকে দেখাই, ত্রিবন্ধন মানে ধরো অ্যাসিটিলিন, ত্রিবন্ধন মানে ধরো একটা আমরা অ্যাসিটিলিন নিচ্ছি C2H2, এর মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন বর্তমান। একই রকম ভাবে কার্বন কার্বন H H, এদের স্ট্রাকচার হচ্ছে সরল রৈখিক।
অ্যাসিটিলিনের স্ট্রাকচার সরলরৈখিক বলে এখন সরলরৈখিক ভাবে লেখা হচ্ছে। তো কার্বনের বাইরের কক্ষপথে টোটাল 4টি ইলেকট্রন থাকে, 4টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন এই মাঝখানে দিল, আর একটি ইলেকট্রন হাইড্রোজেনকে দিল। একইভাবে কার্বনের যে 3টি ইলেকট্রন, সেই 3টি ইলেকট্রন এদিকে দিল, আর একটি ইলেকট্রন মাঝখানে দিল। এবং হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন আছে, এটা ক্রসটাকে মাঝখানে লিখছি, এই হাইড্রোজেনের ক্রসটা মাঝখানে লিখছি। এই অবস্থায় কার্বন পরমাণুর বহিস্থ কক্ষে টোটাল ইলেকট্রন হয়ে গেছে 8টা। এই কার্বন পরমাণুর বহিস্থ কক্ষে ইলেকট্রন হয়ে গেছে 8টা। হাইড্রোজেনের বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 2টি। এই হাইড্রোজেন পরমাণুর বাইরে ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 2টি। তাহলে এটা যদি আমরা স্ট্রাকচার ড্র করি, তাহলে H সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড C, বন্ড D H। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, কার্বন H সিঙ্গেল বন্ড আছে, আবার কার্বন H সিঙ্গেল বন্ড আছে। সুতরাং এখানে ত্রিবন্ধনও যেমন বর্তমান, তেমনি ভাবে এক বন্ধনও বর্তমান। সুতরাং এইভাবে আমরা লুইস বিন্দু গঠনের সাহায্যে বিভিন্ন সমযোজী যৌগের অণুগুলিকে তাদের স্ট্রাকচার আকারে প্রকাশ করতে পারি। আলোচনা করবো সেটা হলো সমযোজী বন্ধন গঠনের শর্ত। যে সমযোজী বন্ধন এতক্ষণ ধরে আমরা পড়লাম, যে বিভিন্ন স্ট্রাকচার এঁকে দেখালাম, তো এই সমযোজী বন্ধনগুলো কারা তৈরি করতে পারে, যে সমস্ত মৌলের পরমাণুগুলো নিয়ে আমরা সমযোজী বন্ধন তৈরি করছি তাদের কেমন প্রকৃতি হওয়া প্রয়োজন। ফার্স্ট যেমন ধরো যোজক ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ যোজ্যতা কক্ষে কতগুলো করে ইলেকট্রন থাকলে তারা সমযোজী বন্ধন তৈরি করতে পারবে। আমরা দেখেছি যে যোজ্যতা কক্ষে যদি 4টি, 5টি, 6টি অথবা 7টি এতগুলি করে যদি কারো ইলেকট্রন থাকে, যোজ্যতা কক্ষে যদি 4টি ইলেকট্রন বা 5টা বা 6টা বা 7টা করে যদি কারো ইলেকট্রন থাকে, তবে তারা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। এবং এই 4টি ইলেকট্রন কারা থাকে, 14 নম্বর গ্রুপে যে সমস্ত মৌলগুলি আছে, অর্থাৎ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead। 5টি যোজ্যতা কোনটা, যেটা তোমার 15 নম্বর গ্রুপে যেগুলো আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আর 6 যোজ্যতা কারা হতে পারে, যেমন ধরো 16 নম্বর গ্রুপে যারা আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। আর 7 নম্বর গ্রুপে আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, এদের। সুতরাং 14, 15, 16, 17 এই 4টি গ্রুপে যে সমস্ত মৌলের পরমাণুগুলি আছে তাদের যোজ্যতা কক্ষে 4টি, 5টি, 6টি এবং 7টি করে ইলেকট্রন থাকতে পারে, এবং তারা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। অর্থাৎ যাদের যোজ্যতা কক্ষে ধরো 4টি ইলেকট্রন আছে, সে কি করবে, অন্য কোনো মৌলের পরমাণু থেকে 4টি ইলেকট্রন গ্রহণ করে সেই ইলেকট্রন জোটটাকে সমানভাবে ব্যবহার করে সে যৌগ তৈরি করতে পারে, যার ফলে এর বহিস্থ কক্ষপথে 8টি করে ইলেকট্রন হয়ে যাবে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো। এর যেমন বহিস্থ কক্ষে 5টি আছে, সুতরাং এই যদি 3টে পায় তাহলে 8টা হবে, এই যদি 2টো পায় তাহলে 8টা হবে, আর এই যদি 1টা পায় তাহলে 8টা হবে। সুতরাং যোজ্যতা কক্ষে যাদের 4, 5, 6, 7 এতগুলি করে ইলেকট্রন থাকবে তারাই সমযোজী বন্ধন তৈরি করতে পারে। আয়নন বিভব, এক্ষেত্রে ধরো দুটোই মৌলের পরমাণু নেওয়া হয়েছে, ধরো A একটি পরমাণু আর B একটি পরমাণু। এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বন্ড তৈরি করবে, সেই বন্ড হচ্ছে সমযোজী বন্ধন। এখন এই সমযোজী বন্ধন তৈরি করতে গেলে A এবং B এদের আয়নন বিভব, প্রত্যেকের আয়নন বিভবের মান খুব উচ্চ হওয়া প্রয়োজন। যদি আয়নন বিভব খুব কম হয় তাহলে সহজে তারা ক্যাটায়ন তৈরি করে দেবে, তাহলে ক্যাটায়ন তৈরি করার মানে সেটা সমযোজী বন্ধন হবে না। সুতরাং এদের আয়নন বিভবের মান যদি খুব উচ্চ হয় তাহলে সেক্ষেত্রে তাদের ক্যাটায়ন তৈরি করার কোনো প্রবণতা থাকে না, এবং তখন তারা ইলেকট্রন যৌগকে সমানভাবে ব্যবহার করে যৌগ তৈরি করতে পারে। ইলেকট্রন আসক্তি, এক্ষেত্রে মনে রাখতে হবে ধরো দুটি মৌলের পরমাণু A এবং B এদের মধ্যে বন্ড তৈরি হয়েছে, এদের দুজনেরই ইলেকট্রন আসক্তির মান সমান হতে হবে বা প্রায় সমান হতে হবে। যদি খুব কাছাকাছি হয় তখনই তারা একমাত্র সমযোজী বন্ধন তৈরি করতে পারে। তড়িৎ ঋণাত্মকতা, এক্ষেত্রে যে দুটি মৌলের পরমাণু নেওয়া হচ্ছে A এবং B এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম হবে, অর্থাৎ A এবং B এদের দুজনেরই তড়িৎ ঋণাত্মকতার মানটা প্রায় সমান হবে, যার ফলে এদের পার্থক্য মানটা খুব কম পাওয়া যাবে। তো যাদের ক্ষেত্রে এরকম তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম তারাই সমযোজী বন্ধন তৈরি করতে পারে। আর নিউক্লিয় চার্জ, অর্থাৎ এক্ষেত্রে যে দুটি আমরা পরমাণু নিচ্ছি তাদের নিউক্লিয় চার্জ বা নিউক্লিয় আধানের পরিমাণ যত বাড়বে এবং তাদের মধ্যে দেখা যাবে কি আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার জন্য দৃঢ় সমযোজী বন্ধন তৈরি হবে। সুতরাং নিউক্লিয় চার্জ A এবং B এদের যত বাড়বে তত সমযোজী বন্ধনটা দৃঢ় হবে। সুতরাং এই 5টি পয়েন্টের উপর সমযোজী বন্ধন নির্ভর করছে, এবং এই 5টি পয়েন্ট যারা মেনে চলবে তারাই সাধারণত দেখা যায় যে সমযোজী বন্ধন তৈরি করছে। এখন যেটা পড়বো সেটা হলো পরিবর্তনশীল সমযোজ্যতা। আগের দিন তোমাদের পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা পড়ানো হয়েছে, একইভাবে আমরা পরিবর্তনশীল সমযোজ্যতাও পেয়ে যাই। সাধারণত দেখা যায় যে তোমার 15 নম্বর, 15, 16 এবং 17 নম্বর গ্রুপের যে সমস্ত মৌলের পরমাণুগুলি সমযোজী বন্ধন তৈরি করতে পারে তাদের ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল সমযোজ্যতা দেখতে পাই। এবং এই সমযোজ্যতা আমরা কিভাবে পরিমাপ করব,
না কোনো মৌলের পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে যতগুলি অযুগ্ম ইলেকট্রন থাকবে বা বিজোড় ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটার মানই হচ্ছে তার সমযোজ্যতা, এবং সেই সংখ্যাটার দ্বারাই আমরা সমযোজ্যতাকে পরিমাপ করি। এবং এক্ষেত্রে ধরো 15 নম্বর গ্রুপে যে সমস্ত মৌলগুলি থাকে তাদের মধ্যে যেমন ধরো ফসফরাস পরিবর্তনশীল সমযোজ্যতা দেখাবে। 16 নম্বর গ্রুপে ধরো অক্সিজেন পরিবারের মধ্যে যেমন সালফার সমযোজ্যতা পরিবর্তনশীল দেখায়। একইভাবে 17 নম্বর গ্রুপে যেমন ধরো সিএল আমরা একইভাবে দেখতে পাই পরিবর্তনশীল সমযোজ্যতা, মানে বিভিন্ন ধরনের যৌগে বিভিন্ন ধরনের যোজ্যতাতে বর্তমান। তো আমি যেমন ধরো 15 নম্বর গ্রুপে একটি মৌল নিয়ে রাখি, যেমন ধরো ফসফরাস। ফসফরাসের আমরা দুই ধরনের সমযোজ্যতা দেখি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। কারণ দেখবে যৌগ তৈরি হয় কেমন না, PCl3 যৌগ তৈরি হয়, আবার PCl5 ও যৌগ তৈরি হয়। তাহলে PCl3 যৌগে ফসফরাসের সমযোজ্যতা 3 আর PCl5 যৌগে ফসফরাসের সমযোজ্যতা 5। তো এরা কিভাবে তৈরি করে না, ফসফরাসের যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি 15, তাহলে দেখতে পাবো 1s2 2s2 2p6 3s2 3p3। এইটা হলো যোজ্যতা কক্ষ। এখন যোজ্যতা কক্ষটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস আঁকি তাহলে দেখতে পাবো কি না 3s, এটা 3s উপকক্ষ, এটা 3p উপকক্ষ। 3s উপকক্ষে 2টি ইলেকট্রন আছে আর 3p উপকক্ষে 3টি ইলেকট্রন আছে। এখন দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3টি, এই 3টি হচ্ছে অযুগ্ম ইলেকট্রন। অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন সংখ্যা 3টি, সেই কারণে ফসফরাসের সমযোজ্যতা হবে 3। অর্থাৎ এক্ষেত্রে যেমন PCl3 পেয়েছি এই যৌগটা যখন ফর্ম করছে তখন দেখতে পাচ্ছি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3 বলে, তাই ফসফরাসের সমযোজ্যতা 3, তাই PCl3 যৌগটা তৈরি হচ্ছে। এবার যদি দেখি যে PCl5 যৌগটা কিভাবে তৈরি হবে, তো PCl5 যৌগটা যখন তৈরি হবে তখন ফসফরাস পরমাণু বাইরে থেকে শক্তি শোষণ করে এই 3s উপকক্ষের যে 2টি ইলেকট্রন আছে সেই 2টি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষে চলে যায়। কেননা এর 3p পর 3d উপকক্ষটা পুরোটা ভ্যাকেন্ট, ফাঁকা হয়ে আছে, সুতরাং এখান থেকে একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে 3d উপকক্ষে চলে যায়, এবং সেই অবস্থায় আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পাই 5টি, তাই PCl5টা তখন ফর্ম করবে। মানে উত্তেজিত অবস্থায় যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখতে পাবো এরপর 3d উপকক্ষটা পুরোটা ভ্যাকেন্ট, ফাঁকা, এখানে কোনো রকম ইলেকট্রন নেই। সুতরাং এই 3s এ যে 2টি ইলেকট্রন ছিল তার মধ্যে একটি ইলেকট্রন এখানে থেকে যাচ্ছে আর একটি ইলেকট্রন এখান থেকে উত্তেজিত হয়ে এই জায়গায় চলে যাচ্ছে, আর মাঝখানে যে 3p উপকক্ষ ছিল সেখানে যেমন 3টি ইলেকট্রন ছিল থাকছে। সুতরাং এই অবস্থায় দেখতে পাচ্ছি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। তাহলে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা 5টি বলে সেই কারণে ফসফরাসের সমযোজ্যতা 5 পাচ্ছি, এবং তখন PCl5 যৌগটা তৈরি হচ্ছে। সুতরাং এইরকম ভাবে আমরা যদি সালফারেটটা দেখি, একই রকম ভাবে আমরা সালফারে করে দেখতে পারি। সালফারের ক্ষেত্রে দেখবো পরিবর্তনশীল সমযোজ্যতা 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। অর্থাৎ 2 কোথায় তৈরি হয়, যেমন ধরো H2S যৌগে সালফারের যোজ্যতা 2। 4 কোথায় তৈরি হয়, 4 যেমন ধরো SF4, এখানে সালফারের সমযোজ্যতা 4। একইভাবে SF6 তৈরি হয় যেখানে সালফারের সমযোজ্যতা 6। এখন যদি আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস লিখি, সালফার হচ্ছে 16, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে এর বাইরে কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা আঁকি যে 3s উপকক্ষ এবং 3p উপকক্ষ, এটা হচ্ছে 3s, এটা 3p, এবং ভূমিস্তর, এটা হচ্ছে ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস। তাহলে 3s উপকক্ষে 2টি ইলেকট্রন আছে, তাহলে 2টি ইলেকট্রন লিখছি, আর p উপকক্ষে 4টি ইলেকট্রন আছে, 4টির মধ্যে এখানে একটা, দুটো, তিনটে, তারপর আবার এখানে একটি। সুতরাং এক্ষেত্রে এই 2টি ইলেকট্রন যুগ্ম অবস্থায়, এই 2টি ইলেকট্রন যুগ্ম অবস্থায় আছে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে 2টি, তাহলে এগুলো হচ্ছে অযুগ্ম ইলেকট্রন। অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 2টি। তাহলে যেহেতু অযুগ্ম ইলেকট্রন 2টি, সেই কারণে সালফারের সমযোজ্যতা হবে 2, তাই তখন H2S যৌগটা তৈরি হচ্ছে। এবার যখন SF4 যৌগটা তৈরি হবে তখন সালফার পরমাণু বাইরে থেকে শক্তি শোষণ করে উত্তেজিত হবে, যার ফলে 3p উপকক্ষের যে ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনটি এই 3p উপকক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন 3d উপকক্ষে চলে যাবে, কেননা এই 3d উপকক্ষটা পুরোটা ভ্যাকেন্ট আছে। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে কিরকম হবে, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে প্রথম উত্তেজিত অবস্থাতে যদি দেখি ইলেকট্রন বিন্যাস, তাহলে 3s টা যেমন ছিল থাকছে,
এটা 3p, এরপর হচ্ছে 3d। তাহলে 3s উপকক্ষে যেমন দুটি ইলেকট্রন ছিল তেমন থেকে যাবে, এটা 3s উপকক্ষ। এরপরে 3p উপকক্ষ থেকে এই যে দুটো যুগ্ম ইলেকট্রন ছিল সেখান থেকে একটি ইলেকট্রন এখান থেকে জাম্প করে এখানে চলে যাবে, আর বাকি দুটি ঘরে যেমন অযুগ্ম ইলেকট্রন ছিল থাকছে। তাহলে এই অবস্থায় অযুগ্ম ইলেকট্রন পেয়ে গেলাম 4টি। সুতরাং তখন সালফার সমযোজ্যতা দেখাবে 4 এবং তখন SF4 যৌগটা তৈরি হবে। একইভাবে সেকেন্ড এক্সাইটেড স্টেট যদি করি, সেকেন্ড এক্সাইটেড স্টেটে কি দেখতে পাবো, তাই 3s উপকক্ষ থেকে ইলেকট্রন জাম্প করে এবার 3d উপকক্ষে চলে যাবে। তাহলে সেই অবস্থায় ইলেকট্রন বিন্যাস কেমন হবে? তাহলে এক্ষেত্রে একটি ইলেকট্রন এখান থেকে জাম্প করে এই ঘরে চলে গেল। তাহলে এই ঘরটা যেমন ইলেকট্রন ছিল থাকছে, আর বাকি তিনটে ঘরে যেমন ইলেকট্রন ছিল থাকছে। তাহলে এই অবস্থায় অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোটাল পেয়ে গেলাম আমরা 6টি। সুতরাং সালফারের সমযোজ্যতা 6, সেই কারণে SF6 যৌগটি তৈরি হচ্ছে। তো এইরকম ভাবে আমরা বিভিন্ন মৌলের পরমাণুর পরিবর্তনশীল সমযোজ্যতা দেখাতে পারি, এবং একই রকম ভাবে আয়োডিনও পরিবর্তনশীল সমযোজ্যতা দেখায়। আই পরমাণু যদি দেখি, আই পরমাণুরও পরিবর্তনশীল সমযোজ্যতা দেখতে পারি 1, 3, 5, 7, মানে 4 রকমের যোজ্যতা দেখাবে। মানে আয়োডিন যখন সমযোজী যৌগ তৈরি করবে তখন আমরা এই 4 ধরনের সমযোজ্যতা পাবো। এবং একই রকম ভাবে আমরা যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস থেকে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করে দেখাতে পারি যে প্রতি ক্ষেত্রে এক্ষেত্রে একটি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকবে, এক্ষেত্রে 3টি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, এক্ষেত্রে 5টি, এক্ষেত্রে 7টি, এবং সেই অযুগ্ম ইলেকট্রন সংখ্যার সাহায্যে আয়োডিন পরমাণু সমযোজী যৌগ গঠন করে। এখন যেটা করবো সেটা হলো অষ্টক নিয়মের ব্যতিক্রম। আমরা যে সমযোজী যৌগগুলো দেখলাম, তো সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম হতে পারে, অর্থাৎ দেখা যেতে পারে যোজ্যতা কক্ষে 8-এর বেশি ইলেকট্রন আছে বা 8-এর কম ইলেকট্রন আছে। এরকম বিভিন্ন ধরনের যৌগ আমরা দেখতে পাই। তো যদি দেখতে পাই যে 8-এর বেশি সংখ্যক ইলেকট্রন আছে সেটাকে আমরা অষ্টক প্রসারণ বলবো, আর যদি দেখতে পাই যে 8-এর কম সংখ্যক ইলেকট্রন আছে যোজ্যতা কক্ষে তখন সেটাকে আমরা অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক বলি। 8-এর কম সংখ্যক থাকলে অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। তো এরকম কয়েকটি যদি যৌগ আমরা দেখে নিই, যেমন ধরো বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, এই যৌগটার যদি আমরা স্ট্রাকচার আঁকি, এটা একটা সমযোজী যৌগ, তাহলে দেখতে পাবো যে বেরিলিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং এর যোজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন পাবো। একইভাবে যদি আমরা BF3 ড্র করি, এক্ষেত্রে বোরনটা কেন্দ্রীয় পরমাণু এবং এর যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন পাবো। বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এখানে অ্যালুমিনিয়াম কেন্দ্রীয় পরমাণু, এর যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন পাবো। সুতরাং এগুলো হচ্ছে ইলেকট্রন অষ্টক সংকোচন, অর্থাৎ এক্ষেত্রে 8-এর কম সংখ্যক ইলেকট্রন এদের যোজ্যতা কক্ষে বর্তমান। আবার একইভাবে যদি অষ্টক প্রসারণ করি তাহলে দেখতে পাবো 8-এর বেশি সংখ্যক ইলেকট্রন আছে। যেমন ধরো PCl5 এর স্ট্রাকচার যদি ড্র করি তাহলে দেখতে পাবো 10টা ইলেকট্রন আছে ফসফরাসের যোজ্যতা কক্ষে। একই রকম ভাবে যদি আমরা SF6 আঁকি তখন দেখবো 12টা ইলেকট্রন পাবো সালফার পরমাণুর ক্ষেত্রে। বা যদি আমরা IF7 ড্র করি তাহলে দেখতে পাবো আই পরমাণুর বহিস্থ কক্ষপথে তখন 14টা ইলেকট্রন পাবো। সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছি অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটছে, যেটা 8-এর বেশি সংখ্যক ইলেকট্রন পেয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি একটা কম্পাউন্ড এখানে ড্র করি, যেমন ধরো BF3 যদি আমরা ড্র করে দেখাই, তাহলে দেখতে পাবো যে বোরন পরমাণুর বহিস্থ কক্ষে বোরনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস আঁকি, তাহলে বোরনের বাইরে কক্ষপথে 3টি ইলেকট্রন বর্তমান। বোরন হচ্ছে 5, তাহলে 1s2, 2s2, 2p1, এর বাইরে কক্ষপথে 3টি ইলেকট্রন। আর ফ্লুরিন হচ্ছে 9, তাহলে হচ্ছে 1s2, 2s2, 2p5, এর বহিস্থ কক্ষপথে মোট 7টি ইলেকট্রন বর্তমান। তাহলে বোরন আমরা যদি 3 দিকে 3টে ফ্লুরিনকে লিখি, তাহলে বোরনের বাইরে কক্ষপথে মোট 3টি ইলেকট্রন আছে। সেই 3টি ইলেকট্রন একটা এখানে দিল, একটা এখানে দিচ্ছে, একটা এখানে দিচ্ছে। আর ফ্লুরিনের বাইরে কক্ষপথে মোট 7টি ইলেকট্রন আছে, 7টির মধ্যে একটা ক্রস এখানে দিল, আর বাকি 7টা ক্রস এর কাছে থেকে, বাকি 6টা ক্রস এর কাছে থেকে যাচ্ছে। একইভাবে এখানে একটা ইলেকট্রন দিল, বাকি 6টা ক্রস এর কাছে থেকে গেল, একটা ক্রস এখানে দিচ্ছে, বাকি 6টা ক্রস বা 6টা ইলেকট্রন এর কাছে থেকে গেল। সুতরাং এবার যদি দেখি যে বোরনের বাইরে কক্ষপথে টোটাল ইলেকট্রন সংখ্যা, তাহলে ক্ষেত্রে পাবো 6টা ইলেকট্রন। কিন্তু ফ্লুরিনের বাইরে কক্ষপথে 8টা পাচ্ছি, এখানেও 8টা পাচ্ছি, এখানেও 8টা পাচ্ছি, কিন্তু এই বোরনটার বাইরে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পাচ্ছি 6টি। সুতরাং এক্ষেত্রে বোরনের বাইরে কক্ষপথে 6টা ইলেকট্রন পেলাম, যেটা অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। একই রকম ভাবে যদি আমরা এই কম্পাউন্ডগুলো ড্র করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো এদের 8-এর বেশি সংখ্যক ইলেকট্রন হয়ে যাচ্ছে।
আর থার্ড একটা পয়েন্টে ব্যতিক্রম হতে পারে, যেমন ধরো নিষ্ক্রিয় গ্যাস যারা আছে তাদের মধ্যে জেনন সাধারণত দেখতে পাওয়া যায় অক্সিজেন বা ফ্লুরিনের সাথে যৌগ তৈরি করতে পারে, জেনন এক্সি, এবং সে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে, যেমন ধরো XCF2, XCOF4, যেমন ধরো XCF6, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে অষ্টক সূত্রে ব্যতিক্রম থাকে, কারণ জেননের বাইরের কক্ষে 8টি করে ইলেকট্রন থাকার কথা, কিন্তু এখানে প্রত্যেকটাতেই 8টা করে ইলেকট্রন নেই। সুতরাং এগুলো হচ্ছে আমরা অষ্টক সূত্রের ব্যতিক্রম। এখন তোমাদের যেটা পড়াবো সেটা হলো আয়নীয় যৌগের সমযোজী ধর্মের বিকাশ, এই সংক্রান্ত ফ্যাজানের সূত্র। একটা আয়নীয় যৌগ কিভাবে সমযোজী যৌগে পরিণত হতে পারে সেটা আমরা ফ্যাজানের সূত্র থেকে জানতে পারি। তো এই ঘটনাটাকে আমরা পোলারাইজেশন বলছি। যেমন ধরো এ বি এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা আয়নীয় যৌগ তৈরি করেছে, যেখানে এটা হচ্ছে ক্যাটায়ন, বিটা হচ্ছে অ্যানায়ন, এবং এদের মধ্যে সর্বদা একটা সাম্য দূরত্ব বর্তমান। কিন্তু ক্যাটায়নের একটা পজিটিভ তড়িৎ ক্ষেত্র আছে আর অ্যানায়নের একটা ইলেকট্রন পরিমণ্ডল আছে। তো এর যেটা পজিটিভ তড়িৎ ক্ষেত্র, সে অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলটাকে নিজের দিকে আকর্ষণ করে, কিন্তু এর কেন্দ্রকটাকে বিকর্ষণ করবে। কেন্দ্রকটা পজিটিভলি চার্জ, আর এটা একটা পজিটিভ তড়িৎ ক্ষেত্র, সুতরাং এর পজিটিভ তড়িৎ ক্ষেত্র অ্যানায়নের কেন্দ্রকটাকে বিকর্ষণ করে, কিন্তু এর যেটা ইলেকট্রন পরিমণ্ডল, সেই ইলেকট্রন পরিমণ্ডলটাকে আকর্ষণ করে। এর ফলে অ্যানায়নের যে সুষম গঠন, সেই সুষম গঠনটা কিন্তু বিকৃত হয়ে যায়, যে অ্যাকচুয়াল যে আকৃতি ছিল সেই আকৃতিটা নষ্ট হয়ে যায়। এবং যখনই অ্যানায়নের এরকম আকৃতিটা নষ্ট হবে বা বিকৃত হবে, তখনই দেখা যাবে যৌগটার মধ্যে সমযোজী চরিত্র আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং এই ঘটনাটাকে আমরা ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বলি, অর্থাৎ ক্যাটায়ন যে বৈশিষ্ট্যের দ্বারা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলটাকে বিকৃত করে দিচ্ছে সেটাকে আমরা ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বলি, এবং এর ফলে অ্যানায়নটা ধ্রুবায়িত হয়ে যাচ্ছে। অ্যানায়নটা এর ফলে ধ্রুবায়িত হচ্ছে, অর্থাৎ এর যে আকৃতি ছিল সেটা বিকৃত হয়ে যাচ্ছে। এখানে যেমন একটা পিকচার দিয়ে দেখিয়েছি, এটা ক্যাটায়ন দেখেছি, এটা অ্যানায়ন, অ্যানায়নের আকার বড় হয় ক্যাটায়নের তুলনায়, তাহলে এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। তাহলে এর যেটা পজিটিভ তড়িৎ ক্ষেত্র আছে সেটা অ্যানায়নের যেটা ইলেকট্রন পরিমণ্ডল, সেই ইলেকট্রন পরিমণ্ডলটাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে। তাহলে আকর্ষণ করার চেষ্টা করা মানে এর বহিস্থ যে কক্ষপথটা, সেই বহিস্থ কক্ষপথটা কেন্দ্রকের দিকে আসার চেষ্টা করছে। একই রকম ভাবে আকর্ষণ বল যত বাড়বে তত কি হবে, এদের বহিস্থ কক্ষক দুটো পরস্পরের ভিতরে অভিলিপ্ত হওয়ার চেষ্টা করবে, পরস্পরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে, ভিতরে প্রবেশ করছে, এবং যত ভিতরে প্রবেশ করবে তত কিন্তু যৌগটার মধ্যে সমযোজী চরিত্রের বিকাশ বৃদ্ধি পাবে। এবং একটা সময় দেখতে পাবো এদের বহিস্থ কক্ষক দুটি পরস্পরের মধ্যে এতটাই ভিতরে প্রবেশ করে গেছে যে এদের যে পজিটিভলি এবং নেগেটিভলি চার্জটা ছিল সেই চার্জটা কিন্তু এখন আর থাকছে না। এই ঘটনাকে আমরা ধ্রুবায়ন বলছি, ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা। এবং এই ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতার দ্বারা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যত আমরা এদিকে যাচ্ছি সমযোজী ধর্মের ক্রম বিকাশ ঘটছে, অর্থাৎ একটা আয়নীয় যৌগ সমযোজী যৌগে পরিণত ঘটছে। আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ কিভাবে ঘটে সেটা আমরা ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতার উপর নির্ভর করছে, এবং সেই ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা যে রাশিটার উপর নির্ভর করে সেটা হচ্ছে আয়নীয় বিভব। এই আয়নীয় বিভব রাশিটার দ্বারা আমরা ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতাকে প্রকাশ করতে পারি। এবং সেটা কিরকম না, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যাটায়নের চার্জ যত বাড়বে ফাই এর মান তত বৃদ্ধি পাবে, অর্থাৎ আয়নীয় বিভবটা বাড়বে, যার ফলে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বাড়বে এবং যৌগটার মধ্যে সমযোজী চরিত্রের বিকাশ কিন্তু বৃদ্ধি পাবে। একইভাবে ক্যাটায়নের ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে ফাই এর মান বৃদ্ধি পাবে, এবং ফাই এর মান বৃদ্ধি পাওয়া মানে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বাড়বে, এবং এই ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানেই যৌগের মধ্যে সমযোজী চরিত্রের বিকাশ বেশি হবে। সুতরাং এই ক্যাটায়নের চার্জ বা ক্যাটায়নের ব্যাসার্ধ এই অনুপাতটার উপরে আয়নীয় বিভবটা রাশিটা নির্ভর করছে, এবং এই আয়নীয় বিভবের সাহায্যে আমরা ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতাকে প্রকাশ করি। ধরো মনে করলাম একটা আমাকে এক্সাম্পল দিই, যেমন ধরো Na+, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, আর সিলিকন 4+। এগুলোর মধ্যে এই যে ক্যাটায়ন গুলো দেওয়া আছে, এই ক্যাটায়ন গুলোর মধ্যে চার্জ সবচেয়ে বেশি হচ্ছে এটা, সিলিকন 4+ এর চার্জ সবচেয়ে বেশি। সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছি যে চার্জ যার বেশি হবে তার কিন্তু আয়নীয় বিভবের মানটা বেশি, তার মানে সিলিকন 4+ আয়নের আয়নীয় বিভবের মান বেশি, যার ফলে এই ক্যাটায়নটার ধ্রুবায়ন ক্ষমতা সবচেয়ে বেশি হবে, এবং এই যৌগটার মধ্যে সমযোজী চরিত্রের বিকাশ কিন্তু বেশি হবে। অর্থাৎ যদি যৌগগুলো লিখি SiCl4, AlCl3, MgCl2 আর NaCl, তাহলে যদি বলি যে কোন যৌগটি সবচেয়ে বেশি সমযোজী, তাহলে আমরা এইভাবে প্রকাশ করব।
এটা হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী। অর্থাৎ যত আমরা এই বরাবর যাবো সমযোজী চরিত্র কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। একইভাবে যদি আমরা ক্যাটায়নের ব্যাসার্ধ নিয়ে আলোচনা করি, ধরো সেকেন্ড আমি একটা এক্সাম্পল নিলাম, যেমন ধরো লিথিয়াম, লিথিয়াম প্লাস, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এদের ক্যাটায়ন গুলোকে আমরা নিচ্ছি। যদি বলে যে এই যে ক্যাটায়ন গুলো আছে এই ক্যাটায়ন গুলির মধ্যে এক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রত্যেকেরই চার্জ সমান +1 করে আছে, কিন্তু ব্যাসার্ধ গুলো এদের আলাদা। এদের মধ্যে লিথিয়াম প্লাস হচ্ছে সবচেয়ে ছোট আর রুবিডিয়াম প্লাস হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে বড়। সুতরাং আমরা কি জানি যে ক্যাটায়নের ব্যাসার্ধটা নিচে আছে, যেমন ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যার ক্যাটায়নের ব্যাসার্ধটা ছোট অর্থাৎ Li প্লাস আয়ন, তার ক্ষেত্রে ফাই এর মানটা বেশি হবে। সুতরাং LiCl এই যৌগটার মধ্যে সমযোজী চরিত্রের বিকাশ কিন্তু সবচেয়ে বেশি হবে। তাহলে LiCl বা NaCl, এবার লিখছি KCl, RbCl, তাহলে এই যৌগের মধ্যে কোনটা বেশি সমযোজী? তাহলে LiCl টা বেশি সমযোজী হবে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী। আর এটার মধ্যে তড়িৎযোজী প্রকৃতি সবচেয়ে বেশি, অর্থাৎ এটা হচ্ছে আয়নীয় প্রকৃতি সবচেয়ে বেশি হবে। কেমন? আচ্ছা, আমরা ফ্যাজানের সূত্রটা পড়ে নিই। তো ফ্যাজানের সূত্রে কি বলা আছে না, ক্যাটায়ন এবং অ্যানায়নের কোন কোন বৈশিষ্ট্যের উপর এই সমযোজী ধর্মের বিকাশটা নির্ভর করছে সেটা আমরা ফ্যাজানের সূত্র থেকে জানতে পারছি। তো ফার্স্ট যেমন ধরো ক্যাটায়নের চার্জ, সেটা আমরা আগেই পড়ে নিয়েছি যে ক্যাটায়নের চার্জটা বেশি হওয়া প্রয়োজন। ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় তাহলে আয়নীয় বিভবের মান বাড়বে, এবং আয়নীয় বিভবের মান বাড়া মানে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বৃদ্ধি হবে, যার ফলে যৌগটার মধ্যে সমযোজী চরিত্রের বিকাশও বেশি হবে। সুতরাং ক্যাটায়নের চার্জটা বেশি হওয়া প্রয়োজন। আচ্ছা, ক্যাটায়নের ব্যাসার্ধ কেমন হওয়া প্রয়োজন? ক্যাটায়নের ব্যাসার্ধ নিচে আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সুতরাং ক্যাটায়নের ব্যাসার্ধটা ছোট হওয়া প্রয়োজন, এবং ব্যাসার্ধ যত ছোট হবে তার বাইরের কক্ষের উপর আকর্ষণ বলটা অনেক বেশি হবে, যার ফলে অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলটাকে সে আরো বেশি জোরে আকর্ষণ করতে পারবে এবং তার নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে, যার ফলে অ্যানায়নের যে আকৃতি বা ইলেকট্রন পরিমণ্ডলের যে আকৃতি সেটা অধিক মাত্রায় বিকৃত হবে। সুতরাং ক্যাটায়নের ব্যাসার্ধটা ছোট হওয়া প্রয়োজন। আচ্ছা, অ্যানায়নের যদি চার্জ বলি, অ্যানায়নের চার্জটা কেমন হওয়া প্রয়োজন? অ্যানায়নের চার্জ সবসময় বেশি হতে হবে। বেশি হলে কি সুবিধা হবে না, অ্যানায়নের চার্জ যত বাড়বে তত তার আকার বেড়ে যাবে, এবং আকার বেড়ে যাওয়া মানে বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলি থাকবে সেই ইলেকট্রনগুলি দুর্বলভাবে নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ থাকবে। এর ফলে ক্যাটায়ন সহজেই তার বাইরের কক্ষের যে ইলেকট্রন পরিমণ্ডল আছে সহজেই সেটাকে বিকৃত করে দিতে পারবে। সুতরাং অ্যানায়নের চার্জটা বেশি হবে। অ্যানায়নের ব্যাসার্ধ কেমন হবে? অ্যানায়নের ব্যাসার্ধটাও বেশি হওয়া প্রয়োজন। অ্যানায়নের একইভাবে অ্যানায়নের ব্যাসার্ধ যত বড় হবে তত বাইরের কক্ষের ইলেকট্রনগুলো দুর্বলভাবে আবদ্ধ থাকবে, যার ফলে ক্যাটায়ন খুব সহজেই অ্যানায়নটাকে বিকৃত করে দিতে পারবে। সুতরাং যেহেতু বাইরের কক্ষের ইলেকট্রনগুলো দুর্বলভাবে আবদ্ধ, তাই ক্যাটায়ন এক্ষেত্রে সহজেই বিকৃত করবে, অর্থাৎ ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতাটাও এক্ষেত্রে বেড়ে যাবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে 18টা ইলেকট্রন যুক্ত ক্যাটায়ন। যে সমস্ত ক্যাটায়নের যোজ্যতা কক্ষে 18টা করে ইলেকট্রন আছে তাদের দেখা যায় ব্যাসার্ধ সবসময় ছোট হয়। অর্থাৎ যে সমস্ত ক্যাটায়নের ধরো যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন আছে তাদের তুলনায় যাদের যোজ্যতা কক্ষে 18টি ইলেকট্রন আছে তাদের ব্যাসার্ধ ছোট। ব্যাসার্ধ ছোট হওয়ায় সুবিধা কি হবে না, বাইরের কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যাবে, এবং আকর্ষণ বল যত বাড়বে তত সেই ইলেকট্রন তত সে এই অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলটাকে অধিক মাত্রায় বিকৃত করে দিতে পারবে। সেই কারণে যাদেরই যোজ্যতা কক্ষে 18টা করে ইলেকট্রন থাকে তারা অ্যানায়নকে অধিক মাত্রায় বিকৃত করতে পারে, এবং 18টা করে ইলেকট্রন থাকা মানে এদের নিশ্চয়ই আভ্যন্তরীণ দ্বি উপকক্ষ আছে, এবং আমরা কি জানি যে আভ্যন্তরীণ দ্বি উপকক্ষ থাকলে তার কম আবরণী প্রভাবের জন্য বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যায়, যার ফলে ক্যাটায়নের ব্যাসার্ধটা ছোট হয়, এবং ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হওয়া মানে আকর্ষণ বল বেশি, যার ফলে সেই ইলেকট্রন সেই অ্যানায়নের যে ইলেকট্রন পরিমণ্ডল আছে সেই অ্যানায়ন ইলেকট্রন পরিমণ্ডলকে অধিক মাত্রায় বিকৃত করে দেবে, এবং যৌগটার মধ্যে সমযোজী চরিত্রের বিকাশ বেশি হবে। পয়েন্ট হলো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো ধ্রুবীয় এবং অধ্রুবীয় দুই ধরনের তোমার দ্রাবক আসে। তো যারা ধ্রুবীয় দ্রাবক হয় সেই ধ্রুবীয় দ্রাবকের মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি, এবং অধ্রুবীয় দ্রাবকে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে কম। এখন যারা আয়নীয় যৌগ হয় তারা ধ্রুবীয় দ্রাবকের মধ্যে আমরা জানি সহজে দ্রবীভূত হয়, এবং ধ্রুবীয় দ্রাবকের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটাই কমে যায়। ধরো একটা ধ্রুবীয় দ্রাবকের মধ্যে কোনো আয়নীয় যৌগকে দ্রবীভূত করা হয়েছে, এবি একটা আয়নীয় যৌগ, A প্লাস B মাইনাস। এই যৌগটা যখন কোনো ধ্রুবীয় দ্রাবকের মধ্যে দ্রবীভূত করবে তখন এদের মধ্যে আকর্ষণ বলটা কমে যাবে,
এই আকর্ষণ বল কমে যাওয়ার অর্থই হলো এদের মধ্যে কিন্তু ধ্রুবায়ন ঘটবে না, অর্থাৎ কোন রকম সমযোজী চরিত্রের বিকাশ হওয়া সম্ভব নয়। কিন্তু যদি এই যৌগটাকে আমরা কোনো একটা অধ্রুবীয় দাবকের মধ্যে নিই, অধ্রুবীয় দাবকের মধ্যে নিলে দেখা যাবে যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে, আকর্ষণ বলটা হ্রাস পাবে না, এবং আকর্ষণ বল যত বাড়বে তত যৌগটার মধ্যে সমযোজী চরিত্রের বিকাশ কিন্তু বৃদ্ধি পাবে। সেই কারণে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর ধ্রুবায়ন ক্ষমতাটা নির্ভর করছে। সবসময় আমরা যে মাধ্যমটা ব্যবহার করবো তার যেন পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কম হয়, অর্থাৎ অধ্রুবীয় দাবকের মধ্যে যেহেতু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কম, সুতরাং এই অধ্রুবীয় দাবকের মধ্যেই কোনো আয়নীয় যৌগের সমযোজী চরিত্রের বিকাশটা বেশি ঘটবে। সুতরাং এই কটা পয়েন্টই হলো ফ্যাজানের সূত্র, এবং এই ফ্যাজানের সূত্র থেকে আমরা জানতে পারলাম যে একটা আয়নীয় যৌগ কিভাবে সমযোজী যৌগে পরিণত হতে পারে। এবার কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। যেমন ধরো তোমাকে ফার্স্ট প্রবলেম যদি বলি যে SnCl2 এবং SnCl4 এই দুটোর মধ্যে কোনটা অধিক সমযোজী, কিভাবে বের করব? SnCl2 এবং SnCl4 উভয় যৌগে দেখতে পাচ্ছি ক্যাটায়ন, এখানে টিন, এখানে ক্যাটায়ন টিন, এক্ষেত্রে অ্যানায়ন Cl-, এক্ষেত্রেও অ্যানায়ন Cl-, কিন্তু তফাৎটা হচ্ছে টিনের যোজ্যতা এখানে 2, অর্থাৎ টিনটা এখানে +2, আর এখানে টিনের যোজ্যতা 4, অর্থাৎ টিনটা এখানে +4। এবার আমরা কি জানি যে ক্যাটায়নের চার্জ যত বাড়ে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা তত বাড়ে, সুতরাং এক্ষেত্রে ক্যাটায়নের চার্জ বেশি, তাহলে এই ক্যাটায়নটার ধ্রুবায়ন ক্ষমতা বেশি, এবং ধ্রুবায়ন ক্ষমতা বেশি হওয়া মানে সেখানে সমযোজী চরিত্রের বিকাশ বেশি হবে। সুতরাং যদি বলি তাহলে কোনটা বেশি সমযোজী, তাহলে বলবো SnCl4 হচ্ছে অধিক সমযোজী হবে। একইভাবে ধরো এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এইগুলোর মধ্যে বলা হলো যে কোনটি অধিক পরিমাণে সমযোজী হবে বা কোনটি অধিক পরিমাণে তড়িৎযোজী হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা বের করতে যাই তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে ক্যাটায়নটা সেম সিলভার Ag+, কিন্তু অ্যানায়ন গুলো ভিন্ন। এক্ষেত্রে অ্যানায়ন আছে F-, এক্ষেত্রে অ্যানায়ন Cl-, এক্ষেত্রে অ্যানায়ন Br-, এক্ষেত্রে অ্যানায়ন I-। এক্ষেত্রে অ্যানায়ন গুলির চার্জ গুলো কিন্তু প্রত্যেকেই -1, কিন্তু অ্যানায়ন গুলো আকার বিভিন্ন। এক্ষেত্রে I- এর আকার হচ্ছে সবচেয়ে বেশি, এবং আমরা জানি যে অ্যানায়নের আকার যত বড় হবে, ফ্যাজানের সূত্র থেকে পেয়ে গেছি অ্যানায়নের আকার যত বড় হয় সেই যৌগটার মধ্যে সমযোজী চরিত্রের বিকাশ তত বৃদ্ধি পায়। তাহলে I- এর আকার হচ্ছে এখানে সবচেয়ে বড়। তাহলে এই যৌগগুলোর মধ্যে কোনটা অধিক পরিমাণ সমযোজী হবে? তাহলে AgI এটা হচ্ছে অধিক পরিমাণ সমযোজী। তাহলে এই যে AgIটা এটা হচ্ছে সমযোজী চরিত্র সবচেয়ে বেশি, এটা হচ্ছে অধিক সমযোজী। তাহলে এর তুলনায় এটা সমযোজী চরিত্র কম, তার মানে এটা তড়িৎযোজী চরিত্র সবচেয়ে বেশি বা আয়নীয় চরিত্র সবচেয়ে বেশি। যদি বলা হয় যে সমযোজী চরিত্রের ক্রম অনুযায়ী সাজাও, তাহলে এইভাবে আমরা সাজিয়ে দেবো যে সিলভার আয়োডাইড সবচেয়ে বেশি সমযোজী হবে। আর যদি বলা হয় যে আয়নীয় চরিত্রের ক্রম অনুযায়ী সাজাও, তখন বলবো সিলভার ফ্লোরাইড সবচেয়ে বেশি আয়নীয় হবে। এবং অনেক সময় এটাকে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের ক্রম অনুযায়ী অথবা দ্রাব্যতার ক্রম অনুযায়ী সাজাতে বলতে বলা হয়। সেক্ষেত্রে দেখতে হবে যে কোনটা বেশি পরিমাণ আয়নীয় যৌগ, যেটা বেশি আয়নীয় যৌগ হবে তার স্ফুটনাঙ্ক বেশি হবে বা তার দ্রাব্যতা বেশি হবে। সুতরাং এটা যেহেতু আয়নীয় যৌগ সিলভার ফ্লোরাইড সবচেয়ে বেশি, সুতরাং যদি বলে যে জলের দ্রাব্যতা কার বেশি, তাহলে বলবো সিলভার ফ্লোরাইডে জলের দ্রাব্যতা বেশি, যেহেতু এটা সিলভার ফ্লোরাইডের আয়নীয় চরিত্র সবচেয়ে বেশি। আরো একটা প্রবলেমের কথা বলা যাক। যেমন ধরো বললো যে বেরিলিয়াম কার্বনেট BeCO3, ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3, আর ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এদেরকে তাপীয় স্থায়িত্বের ক্রম অনুযায়ী সাজাতে বলেছে, অর্থাৎ কোনটি তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে। আমরা জানি কি না যে সমস্ত যৌগগুলো আয়নীয় হয় বা তড়িৎযোজী যৌগ হয় তাদের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি। সুতরাং এইগুলোর মধ্যে আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটি বেশি তড়িৎযোজী। এক্ষেত্রে দেখো যে অ্যানায়ন পার্টগুলো প্রত্যেকেরই সেম, কার্বনেট CO3 2-, প্রত্যেকেরই মাথায় 2-, এরও মাথায় 2-, এরও মাথায় 2-, কিন্তু অ্যানায়ন এক্ষেত্রে তোমার ক্যাটায়ন পার্টগুলো কিন্তু বিভিন্ন করা আছে। তাহলে ক্যাটায়ন বলতে প্রথমটার ক্যাটায়ন হচ্ছে বেরিলিয়াম 2+, দ্বিতীয়টার ক্যাটায়ন ম্যাগনেসিয়াম 2+, আর তৃতীয়টার ক্যাটায়ন ক্যালসিয়াম 2+। এখন এক্ষেত্রে প্রত্যেকের আবার আধানগুলো সেম, তাহলে এদের ব্যাসার্ধগুলো কিন্তু আলাদা হবে। এবং যদি দেখি যে বেরিলিয়ামের ব্যাসার্ধ সবচেয়ে ছোট, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এরা একটা গ্রুপে অবস্থিত, এবং বেরিলিয়ামের ব্যাসার্ধ সবচেয়ে কম, ক্যালসিয়ামের ব্যাসার্ধ সবচেয়ে বেশি। এবং ফ্যাজানের সূত্র থেকে আমরা জানতে পারি
যে ক্যাটায়নের ব্যাসার্ধ যত ছোট হবে সেই যৌগটার মধ্যে সমযোজী চরিত্রের বিকাশ বৃদ্ধি পাবে। অর্থাৎ এই ক্যাটায়নের যেহেতু আকার ছোট, তাহলে এই যৌগটা সবচেয়ে বেশি সমযোজী, এই যৌগটা হচ্ছে সমযোজী চরিত্র সবচেয়ে বেশি, আর এই যৌগটা সবচেয়ে বেশি তড়িৎদ্যুতি যৌগ। এবং আমরা কি জানি যে সমস্ত যৌগগুলো তড়িৎদ্যুতি হয় বা আয়নীয় হয় তাদের দ্রাব্যতা অনেক বেশি, এবং সেই যৌগগুলোর তাপীয় স্থায়িত্ব অনেক বেশি হয়। তাহলে তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে এইটা, আর বেরিলিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম। তাহলে অর্ডার অনুযায়ী সাজালে BeCO3 এক্ষেত্রে MgCO3 লেস দ্যান CaCO3। সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি হয়ে যাবে। এরকম ভাবে বিভিন্ন প্রবলেম আমরা ফাইজারের সূত্র থেকে সমস্ত সমাধান করতে পারি। তো এই হলো তড়িৎদ্বৈধী বন্ধনের প্রথম দিন তড়িৎদ্বৈধী বন্ধন পড়েছিলাম। তো দ্বিতীয় দিন হচ্ছে আমার ক্লাসে সমযোজী বন্ধন সম্পর্কে জানলে। এই সমযোজী বন্ধন সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো আজকে পড়ানো হলো, এবং নেক্সট ক্লাসে আমি যেটা অসমযোজী বন্ধন সম্পর্কে আলোচনা করবো। ওকে।